আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসা ছে গল্পের 18 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সময় নিয়ে এসে বিয়ে করে অনেকটা সুন্দর মুহূর্ত উপভোগ করতাম তোমার সাথে। রাগ করো না সোনা, আমায় একটু দুর্বল হতে দিন। এসব আদুর কথা বলবেন না, আমি আজকে কান্না করব একটু। পিয়াস হেসে বলে, আচ্ছা করো কান্না, আর হ্যাঁ তোমায় সবসময় শক্ত হতে হবে না। আমার সামনে যত দুর্বল হবে তুমি, বাকিদের সামনে তোমার শক্ত থাকতে হবে। পিয়া একটু থেমে বলে, আপনি একবার তুমি, আবার আপনি করে কথা বলছেন কেন? ভালো শোনাচ্ছে না, আসলে অভ্যাস হয়ে গিয়েছে তো, চেঞ্জ হতে একটু সময় লাগবে। পিয়াস পিয়ার মুখে উঁচু করে কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর বলে, চলো রুমে যাই, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমরা অনেক ঠান্ডা লাগছে। পিয়া এতক্ষণে খেয়াল হয় তার শাশুড়ির কথা। তিনি তো পিয়াসের জোড়াসার কথা বলেছিল। পিয়া দ্রুত পায়ে পিয়াসকে টেনে রুমে নিয়ে আনে। তারপর কপাল ছুঁয়ে দেখে শরীরটা হালকা গরম হয়ে আছে। হায় আল্লাহ, আপনার তো জ্বর আসছে বোধ হয়। কি করি এখন আমি? আপনি শুয়ে পড়ুন, জলপটি দিয়ে দিব, নয়তো। পিয়াস তাকে টেনে বিছানায় বসায়। তুমি বসো, কিছুই করতে হবে না, ব্যথা থেকে একটু শরীর গরম আছে। কিছু হবে না? পিয়াসের পরনে শার্ট খুলে রাখে। শার্টের নিচে একটা গেঞ্জি পরা ছিল তার। শার্টটা খুলতে পিয়াসের আঘাত খেয়াল করে। সে সেখানকে হাত ছোঁয়াতেই পিয়াস একটু কেঁপে ওঠে। পিয়া দেখে ব্যান্ডেজটা ভিজে গিয়েছে, তার খুব খারাপ লাগে। তার জন্যই তো এমনটা হলো। আপনি বসুন, আমি এখনই আসছি। পিয়াসকে বসিয়ে রেখে পিয়া তাড়াতাড়ি রুমের বাহিরে যায়। পিয়াস তখন বিছানায় শুয়ে পড়ে। পিয়া দ্রুত গিয়ে মা বাবার রুম থেকে ব্যান্ডেজ আর অন্যান্য সজন জিনিস আনে। পিয়াকে টেনশনে দেখে তার মা বাবাও সাথে আসে। এসে পিয়াসকে অসুস্থ অবস্থায় দেখে তারাও চিন্তিত হয়ে পড়ে। পিয়ার জন্য এসব জিনিস একদম নতুন, আগে কখনো সে এমন পরিস্থিতিতে পড়েননি। তাই কবি সাহেব নিজে গিয়ে পিয়াসের ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। তৎক্ষণে পিয়াসের জ্বর এসে পড়েছে। নরসান বেগম ওষুধ এনে পিয়াকে দেয় খাওয়াই দিতে, তারপর জলপটি দেওয়ার কথা বলে চলে যান। বিয়ের রাতে এমন অবস্থা হয় পিয়াসের বেশ সংকোচ হচ্ছিল। তারা চলে যেতেই পিয়াকে বলে দরজা আটকে দিতে। পিয়া দরজা আটকে কাছে আসতেই পিয়াস তাকে বিছানায় শুয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, একটু বুদ্ধি নেই তোমার? আমাকে লজ্জায় ফেলে দিলে তুমি। ওনারা কি ভাববে এখন? চুপ করুন আপনি, সারনামায় একটু মাথায় পানি দিতে হবে আপনার। হ্যাঁ থাক ম্যাডাম, এত কষ্ট করতে হবে না আপনাকে, আপনি আমার সাথেই থাকুন একটু, ওতেই চলবে। কিন্তু আপনার কষ্ট হচ্ছে তো? এসব কিছুই না, ওষুধ দিয়েছি তো, জ্বর নেমে যাবে, আমাকে একটু ঘুমাতে দাও এখন। কথা শেষ করে পিয়াস তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। সাথে সাথেই পিয়ার শরীরে শিউর হরণ বেড়ে যায়। সে অতীতের কষ্টের নিজেকে সামলে থাকে। বিড়বিড় করে বলে, উনি অসুস্থ বলে এমন করছেন, সুস্থ থাকলে নিশ্চয়ই এমন করতেন না। পিয়াস যেন তার বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলে। সাথে সাথে সে বলে ওঠে, উফ, সুস্থ থাকলেও এমনটাই করতাম। এই আমিটার সাথে তোমার অভ্যস্ত হতেই হবে পিয়া, তোমার সামনে এটাই হবে আমার আসল রূপ। বেশ রাত করে রওনা হয় রেদওয়ান। সবাইকে বাস করে রওনা হয়েছে। একটু দেরি হওয়ার ইতিমধ্যে বাস প্রায় ভর্তি হয়ে গিয়েছে। এই বাসে না গেলে পরবর্তী বাস পেতে দেরি হয়ে যাবে, তাই সবাই মিলে এই বাসে উঠে পড়ে। তবে আজ সময় উঠতে গিয়ে এমন বাসের দরজায় একটু ভাঙা অংশে পায়ে আঘাত পেয়ে যায়। ব্যথায় তার চোখ মুখ খিচে গিয়েছে। ইরান ইমনের চেহারা দেখে বলে, ব্যথা পাইছিস ভাই? কোথায় দেখি। ইমন না দেখাতে চাইলেও ইরান জোর করে দেখতে গিয়ে দেখে ইমনের পা থেকে রক্ত বের হচ্ছে। ইরান তো দেখে আটকে উঠে, হায় আল্লাহ, রক্ত বের হচ্ছে ভাই। বাসের শেষের দিকে সিট খালি ছিল, সেখানে 5 জন বসতে পারে। এক পাশে আগে থেকে 2 জন পুরুষ বসা ছিল। তাড়াহুড়া করে বাসে উঠে সুমাইয়া বেগম জানালার পাশে বসেন। তারপর পাশে ইমন আর তারপর ইরান বসেছে। আর জায়গা খালি একটা থাকায় রিয়াদকে দাঁড়িয়ে থাকতে হয়। সুমাইয়া বেগম বলেছিল, রেদওয়ান বাবা, তোমার কষ্ট হয়ে যাচ্ছে, আমরা একাই চলে যেতে পারতাম। না আন্টি, এসব ব্যাপার না, আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি, তা তো পূরণ করতেই হবে। রিয়াদের কথা শুনে ইরান তার আগোচরা মুখ ভেঙচি দেয়। ইমনের পায়ে রক্ত থামাতে একটা রুমাল দিয়ে বেঁধে রেখেছে, তবে ব্যথা কমেনি। সে মায়ের কাঁধে মাথা হেলান দিয়ে রেখেছে। ইরানের বরাবর রিয়াদ দাঁড়িয়েছিল, তাই ইরান ভদ্র মেয়ের মতো বসেছিল। তবে হুট করে অনুভব করে তার পাশে বসে থাকা ভদ্র গুছের লোকটা তার গায়ে হাত ছোঁয়াতে যাচ্ছে। ইরান ভয় পেয়ে যায়। সে একটু সরে গিয়ে ভাইয়ার গায়ে ঘেঁষে বসে। তবে যন্ত্রণায় কাতর থাকা ইমন তা বুঝতে পারে না। এদিকে পাশ থেকে লোকটা এখনো নিজের কাজ চালিয়ে যাচ্ছে। একসময় লোকটা এক গভীরভাবে হাত ছোঁয়াতে দিলেই ইরানের গা শিহরণ করে ওঠে। সে সামনে দাঁড়ানো রিয়াদের হাঁটুর দিকে প্যান্ট খামচে ধরে। সামনে ছাত্রী বসে দেখে রিয়াদ জানলার দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল যাতে ইরানের গায়ে তার কোনো ছোঁয়া না লাগে। তবে হঠাৎ ইরানের তাকে খামচে ধরায় সে ব্রু কুঁচকে তাকায়। ইরানের ছলছল দৃষ্টি তার দিকে তাকানো দেখে সে মুহূর্তে বুঝে যায় চোখে জমা পানি মূল কারণ। সে সাথে সাথে ইরানকে সরিয়ে পাশের লোকটার কলার চেপে ধরে দাঁড় করায়। আচমকা এমন কাজে লোকটি থতমত খেয়ে যায়। রিয়াদ লোকটিকে টেনে সিটের বাহিরে এনে বলে, নাম, তুই এখনই গাড়ি থেকে নেমে যাবি, নাম তাড়াতাড়ি। লোকটি প্রতিবারে সুরে বলে উঠে, এই ছেলে, তোমার সাহস তো কম না, আমাকে নামানোর তুমি কে? অন্যের করে আবার বড় গলায় করছো তুমি? এই ড্রাইভার, বাস থামান, যাত্রী নামবে। আমি নামবো না, আমার কলার ছাড়ো, ভদ্রতার সহিত নেমে যাও।
যা বলছি, নয়তো এখানে মান সম্মানের দফা রফা করে ছাড়ব। তাদের হট্টগোলে অন্যের যাত্রীরা অসুস্থ প্রকাশ করছে। রিয়াদের এমন কর্মকাণ্ডে সুমাইয়া বেগমও লজ্জায় পড়ে গিয়েছেন। অপরদিকে ইমন কিছু না বুঝে ইরানের দিকে তাকায়। ইরান ভরটা চোখে ইমনের চোখ হাত চেপে ধরে। ইমন বলে, তোর সাথে কিছু হয়েছে? লোকটা তোর পাশেই ছিল। ইরান অল্প করে মাথা নাড়ায়। ইমন বুঝতে পারে রিয়াদের এমন কার্যক্রমের কারণ। এইদিকে বাসের হেল্প বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই এসব কি শুরু করছেন আপনারা? বসেন তো, ঝামেলা পাকায়েন না। রিয়াদ আরো রাগ দেখিয়ে বলে, বাস থামাতে বলিনি? আপনি থামান, বললাম তো যাত্রী নামবে। আরো একজন যাত্রী বলে ওঠে, আরে নামবে না তো বলছে যখন, নামিয়ে দিলেই তো হয়, এত ঝামেলা করার কি আছে? অভ্যগস্ত বাস ড্রাইভারকে বাস থামাতে হয়। বাস থামাতে রিয়াদ ভদ্রতার মুখোশধারী লোকটিকে ঘাড় চেপে ধরে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। বেঁচে যাওয়া মান সম্মানটুকু নিয়ে লোকটি রাগে ফুসফুস করতে করতে নেমে পড়ে। এতক্ষণে অনেকেই কাছে রিয়াদের এমন কাজের কিছুটা ধারণা হয়ে যায়, কারণ আজকাল তো এমন ঘটনা অহরহ ঘটে, তাই কেউ বেশি কোনো ঝামেলা করেনি। তারপরও সবার মাঝে মৃদু গুজব শুরু হয়। লোকটি নেমে যেতেই পুনরায় বাস ছেড়ে দেয়। রিয়াদ আবারও নিজের পূর্বের জায়গায় এসে দাঁড়ায়। এখন ইরানের পাশে জায়গাটা খালি থাকলেও সে বসে না। সুমাইয়া বেগম বলে ওঠেন, হ্যাঁ রেদওয়ান বাবা, এমন ঝামেলা করলে কেন? কি করছিল লোকটা? চোর ছিনতাই নাকি? আরো বড় শয়তান আন্টি। এখন সমস্যা নেই, নামিয়ে দিয়েছি। তাহলে তুমি বসো সিটে, খালি তো সিটটা। সমস্যা নেই, আমি দাঁড়িয়েই ঠিক আছি। ইরান মাথা নিচু করে বসে থাকে। তার খুব লজ্জা লাগছে এখন। নিজের সাথে ঘটনা এমন ঘটে সবকিছু টমট হয়ে গিয়েছে। সবসময় এমন যাত্রী সেই গাড়ি জানালার দিকেই বসে, তার পাশে মা কিংবা ভাই সাপোর্ট হিসেবে থাকে। তবে আজ তাড়াহুড়া আর এমনের ব্যথা ভয় সব এলোমেলো হয়ে গিয়েছে। আর আজই এমন ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। ভাগ্যিস রেদওয়ান স্যার ছিল এখানে, নয়তো বাকি যাত্রীটুকু হয়তো তাকে লজ্জাকর মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হতো। কারণ এই ক্ষেত্রে প্রতিবাদ করার মতো কোনো সাহসই নেই তার। আরো মিনিট দশেকের পর তাদের যাত্রী সম্পূর্ণ হয়। বাস থেকে নেমে একটু দূরত্ব তাদের বাসের গলিয়ে। রেদওয়ান এই পর্যন্তই থেমে যেতে চেয়েছিল, তবে ইরানের পায়ে ব্যথার জন্য সে ইমনের এক হাতে কাঁধে রেখে সামনে এগিয়ে যায়। পিছনে ইরান তার মায়ের সাথে আসতে থাকে। আস্তে আস্তে সে মাকে বাসের কাহিনী বলে। সুমাইয়া বেগম শুনে অবাক হন। তিনি সাথে থাকতেও যেন মেয়ের সাথে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি। রিয়াদ ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলেন। বাসায় পৌঁছে রিয়াদকে ইমনকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। বাসায় দরজা বেশ অনেকটা ভাঙা ছিল। অনেক গভীরভাবে কেটে গিয়েছে ইমনের। এতক্ষণ বাহিরের অন্ধকার বোঝা না গেলেও এখন সেটা ভালোই বোঝা যাচ্ছে। ইরান তাড়াতাড়ি করে ওষুধ ব্যান্ডেজ নিয়ে আসে, কিন্তু ইমনের আঘাত দেখে সে সাহস করতে পারছে না। তাই বাধ্য হয়ে রিয়াদ নিজে ইমনের আঘাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে না বসে চলে যায়, সিদ্ধান্ত নেয়। সুমাইয়া বেগম তাকে আটকে বলে, বাবা রাত তো অনেক হলো, আজকে থেকে যাও না হয় আন্টি। না আন্টি, আম্মু বাসায় একা আছেন, এই রাতে কিছুই হবে না, কালকে তো কলেজ ক্লাস আছে। আমাকে বের হতে হবে। দুদিন বাসায় না থেকে সবার পরিস্থিতিও ভালো নয়। সুমাইয়া বেগম আরো জোর করেন না। তিনি ইমনকে ব্যথার ওষুধ দিতে থাকেন। তৎক্ষণে রিয়াদ চলে যাবে বলে ইরান পিছু পিছু আসে। দরজার কাছে এসে ইরানও কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে রিয়াদ পিছু ফিরে ইরানকে বলে, সর্বক্ষেত্রে চুপচাপ থাকা ঠিক না, নিজের ভালোর জন্য হলেও প্রতিবাদ করতে হয়। মুখে তুমি চটপট হলেও কাজ করবে, আজ তো গর্দব একটা মেয়ে। নিজের ভালোর জন্য হলেও নিজেকে পরিবর্তন করো। আর হ্যাঁ, আমার বোন এখন তোমার ভাবি হয়, সম্মান দিতে শিখো। বিনা কারণে কাউকে দোষী বানিয়ে বিপদ বাড়াতে যেও না। শিক্ষক হিসেবে কিছু শিক্ষা দান করা আমার কর্তব্য, আর শিক্ষার্থী হিসেবে সেই শিক্ষা হৃদয়ে ধারণ করা তোমাদের কর্তব্য। কথাগুলো মাথায় যেন থাকে। রিয়াদ নিজের মতো ইরানকে কিছু কথা বলে বেরিয়ে যায়। ইরান দরজায় আটকে বিড়বিড় করতে থাকে, এসেছিলাম একটু ধন্যবাদ জানাতে। তা তো শুনলই না, উল্টো জ্ঞান দিয়ে গেল। আমার পরিবারের ব্যাপারটাই নাক গলাবেন কেন? আমার ভাবি আমি যেমন ইচ্ছা তেমন বিহেভ করব। এসে সে ঢং জ্ঞান দিতে একটু সহ্য করে মাথা কিনে নিয়েছে যেন। মাঝরাতে হঠাৎই পিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে কারো বাহুবন্ধুতে বুঝতে পেরে একটু চমকে উঠে। তবে কিছুক্ষণের মাঝে খেয়াল হয় এটা পিয়াস, তারই স্বামী। মনে পড়তে নিজের অবস্থা বুঝে একটু লজ্জা লজ্জা লাগতে থাকে। কিন্তু পিয়াস তো এখন পুরোপুরি ঘুমে গিয়েছে। এই ঘুমও কেমন তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। পিয়াসের জ্বরের কথা খেয়ালি হতেই সে হাত উঁচু করে কপালে দেয়, চেক করে লোকটা পুরো ঘেমে আছে। হয়তো তখন ওষুধ খাওয়াতে জ্বর ছেড়ে দিয়েছে, এখন ঘেমেছে। এখন এমন জড়াজড়ি অবস্থায় পিয়া একটু অস্বস্তি হচ্ছে। সে পিয়াসের বাহুডোর থেকে সরিয়ে যেতে নিলেই পিয়াস ঘুম ভঙ্গিতে যায়। সে পিয়াকে না ছেড়ে হাতের বাহু একটু হালকা করে, তারপর ঘুমন্ত কণ্ঠে বলে, এমন নশো কেন? অসুবিধা হচ্ছে আমার? ছাড়ুন আমায়, আমার অস্থির হচ্ছে। চুপ করো, ঘুমাতে দাও আমায়, আমার ঘুম হয়নি এখনো। ছাড়ুন, আমিও ওয়াশরুমে যাব। পিয়ার কথা শুনে পিয়াস তার হাতের বাঁধন আগলা করে। পিয়া হাত ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ওয়াশরুম থেকে এসে সে দ্রুত বজায় রেখে শুয়ে পড়ে। ভেবেছে পিয়াস হয়তো ঘুমিয়ে আছে, তবে লোকটা তাকে অবাক করে দিয়ে পুনরায় তাকে এক হাত টেনে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে। পিয়া ছটফট করে বলে উঠে, ছাড়ুন আমায়, আমার অস্বস্তি হচ্ছে। আজকেই তো, তারপর অনেকদিন পর পেয়েছে যাব, আর ডিস্টার্ব করবো না।
পিয়ার খেয়াল হয় পিয়াসের সাথে আজকের রাতটুকু আছে, কালকেই তো সে চলে যাবে, তারপর কবে না কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। পুনরায় মনে পড়ে লোকটার শাস্তি দেওয়ার অভিনয় পদ্ধতির কথা, তাকে একরাশ বশ করে নিয়ে তারপর ছেলে চলে যাবে, এটা তো শাস্তি থেকে কোনো অংশে কম না। হঠাৎ সে নিজেও পিয়াসকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। তা অনুভব করে পিয়াস মুচকি হাসে, বুঝতে পারে তার বউ তার ফাঁদে পা ফেলেছে আর ভালোবাসার ফাঁদে পড়ে গিয়েছে। সে পিয়াকে কানের কাছে মুখ নিয়ে বলে, এত তাড়াতাড়ি তুমি গলে যাবে তা আশা করিনি আমি। আমাকে পাথরের মনে হয় আপনার? উফ, একদম মমের মতো মনে হচ্ছে তোমায়, অল্পতেই গলে আমার সাথে মিশে গেলে তুমি। চুপ করুন, আপনি অনেক খারাপ, অল্প সময়ের জন্য এসে আমায় কষ্ট দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে ছাড়া একা থাকবো কিভাবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।